মাছ মাংস হোক বা ডাল আলু ভর্তা হোক, যে কোনো একটা হলেই চলে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি সব সময় আপনাদের ভালো লাগাটাকে প্রাধান্য দেই। গতকালের ভিডিও দেখে ফেসবুক এবং ইউটিউবে আপনারা অনেকেই লিখেছেন আমাদের বাসার চারপাশ অনেক খোলামেলা, দেখতে অনেক ভালো লাগে। তার জন্যই আজ আবার একটু দেখাচ্ছি। তার সাথে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। সেটা হলো, আমি প্রায় সময় ভিডিওতে বলি আমাদের বাসায় মশার চেয়ে মাছি বেশি। কী কারণে মাছি বেশি সেটাই দেখাবো আপনাদের। গতকাল সন্ধ্যার আগ মুহূর্তে নিচে গিয়েছিলাম হাঁটতে। আমাদের বাসার পিছনের এই খালি জায়গাটাতে অনেকগুলো ড্রাম এই বাসায় আসার পর থেকে দেখছি। একটা লোক প্রায় সময় এখানে সারাদিন কাজ করে। দেখি ড্রামগুলোর ভিতর থেকে কিছু একটা বের করে পাম দিয়ে দিয়ে। কি বের করে সেটাও জানি না, কোনোদিন কাউকে জিজ্ঞাসাও করি নাই। কাল সন্ধ্যাবেলায় যখন বাইরে গিয়েছিলাম, ওই লোকটাকে দেখলাম এখানে কাজ করছে। তখন লোকটাকে জিজ্ঞাসা করলাম, ড্রামগুলোতে কি আছে? বলছে না, কিছুই নাই, খালি ড্রাম। এগুলি বিক্রি করার জন্য এখানে এনে রাখি, আবার এখান থেকে পরিষ্কার করে ড্রামগুলো বিক্রি করে দিই। তো আমি বলছিলাম, কিসের ড্রাম এগুলি? এগুলিতে কি ছিল আগে? বলছে এগুলি সয়াবিন তেলের ড্রাম। খালি ড্রামগুলো আমি কিনে নিয়ে আসি, আবার পরিষ্কার করে বিক্রি করি। তখন আমি বললাম, সয়াবিন তেলের ড্রামে আবার কি পরিষ্কার করেন? লোকটা বলছে, কেন, নিচে যে তলানি থাকে, অনেক ময়লা থাকে, ওই ময়লাগুলো পরিষ্কার করি। তখন আমি চিন্তা করলাম, আমাদের সবার প্রিয় ডক্টর জাহাঙ্গীর কবির স্যার যে প্রায় সময় বলেন সয়াবিন তেল কেমিক্যাল দিয়ে পরিষ্কার করার কথা, সেটাই মনে পড়ল হঠাৎ করে। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার একটা ভিডিওতে বলেছিলেন, সয়াবিন যখন ঘানিতে ভাঙানো হয় তখন তেলটা দেখতে মোবিলের মতো লাগে, একেবারে ঘন। তো এই মোবিলের মতো তেল তো আর বিক্রি করা যাবে না, কেউ নেবেও না এত ঘন তেল। তখন বিক্রেতারা কি করে, এক ড্রাম সয়াবিন তেলে এক ফোঁটা কেমিক্যাল দিয়ে একটু নেড়ে দেয়, সাথে সাথে পুরো ড্রামের তেল স্বচ্ছ হয়ে উপরে জমে থাকে আর তলানিটা নিচে পড়ে থাকে। এখানেও দেখছি ওই লোকটা সেই কথাই বলছিল, এগুলি সয়াবিন তেলের ড্রাম, নিচে যে গাদ পড়ে থাকে ওই গাদটা পরিষ্কার করি। স্বচ্ছ তেলগুলি তো বিক্রি করে দেই, ওই নিচে যে তলানি থাকে গাদ, ওই গাদটা পরিষ্কার করার ভয়ে তখন ড্রামগুলো বিক্রি করে দেই। তো আমরা ড্রামগুলো কিনে এনে পরিষ্কার করে আবার বিক্রি করে দিই। তখন চিন্তা করলাম, ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওতে যেসব কথাগুলো শুনেছি, বাস্তবে আজ দেখছি একেবারে চাক্ষুষ প্রমাণ। লোকটাকে আর জিজ্ঞাসা করি নাই যে তেলের ড্রামের গাদ বের করেন ওটা কোথায় ফেলেন, এই কথাটা জিজ্ঞাসা করি নাই। কিন্তু ড্রামের এই এলাকাটায় একটা কীরকম পচা পচা গন্ধ লাগে, এখান থেকেই মাছির উৎপাদন হয়। গতকাল তো নিচে গিয়ে পুরো জায়গাটা দেখতে পারি নাই, শুধু সামনে দিয়ে সামান্য একটু দেখেছি। এখন বাসা থেকে নিচের দিকে তাকিয়ে দেখছি বাউন্ডারি ওয়ালের সাথে চারকোনা বিশিষ্ট একটা পাত্র দেখা যাচ্ছে। এটাতে কিন্তু সয়াবিন তেলের গাদ পরিপূর্ণ। ওই দিকেও একটা আছে পূর্ব দিকে, ওটাও দেখি, কিন্তু জিনিসটা কি এটা এতদিন বুঝতে পারি নাই। আজ পুরাপুরি বুঝতে পারলাম, এখান থেকেই মাছির উৎপাদন হয়। কিন্তু এই এলাকায় মশা একেবারেই কম। গত কয়েকদিন যাবৎ আমরা মশারি ছাড়াই ঘুমাচ্ছি। এখন বলি, এই কেমিক্যাল যুক্ত সয়াবিন তেলে আমাদের জীবনের কিভাবে 12টা বাজিয়ে দিয়েছে। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বলেন, এক ড্রাম সয়াবিন তেলে এক ফোঁটা কেমিক্যাল দিলে পুরো ড্রামের তেলটা স্বচ্ছ হয়ে যায় আর কাদটা নিচে পড়ে থাকে। সেই কেমিক্যালযুক্ত তেল যখন আমরা খাই, আমাদের মানব দেহের কি ক্ষতি করতে পারে
একটু চিন্তা করে দেখুন। শক্তিশালী এই এক ফোঁটা কেমিক্যালে যদি ১ গ্রাম তেলকে বসিয়ে দিতে পারে, সেই কেমিক্যালযুক্ত তেল আমাদের মানব দেহটাকে কতটা ক্ষতি করতে পারে একবার চিন্তা করে দেখুন। আগে আমরা সরিষার তেলই খেতাম। সয়াবিন কী জিনিস, সয়াবিন তেল কীরকম সেটা কোনোদিন জানিও না, দেখিও নাই, শুনিও নাই। ২০০৩-৪ সালের দিকে মনে হয় আমরা সয়াবিন তেল খাওয়া শুরু করেছি। তখন বাজারে সয়াবিন তেল আসছে একেবারে স্বচ্ছ সাদা জলের মতো। এই তেল দেখে সবাই বলছে সরিষার তেল খেলে ক্ষতি হবে, সরিষার তেল কত গাঢ়, এটার ভিতরে কি আছে কেউ জানি না, সরিষার তেল আর খাবো না। সবাই তখন সয়াবিন তেল খাওয়া শুরু করলো। আমরাও তখন সরিষা বাদ দিয়ে সয়াবিন তেল খাওয়া আরম্ভ করলাম। তখন সয়াবিন তেলের প্রতি লিটার ছিল ২৭ টাকা করে। সেই থেকে সয়াবিন তেল খাওয়া শুরু করলাম। ৫ লিটার করে সয়াবিন তেল কিনে আনা হতো, ১ মাসও যেত না। হঠাৎ করে সয়াবিন তেল কম দামে পেয়ে আমরা কত খুশি। মাছ ভাজা হলে বা কোনো সবজি ভাজা হলে কি সুন্দর ঘ্রাণ, খেতেও অনেক ভালো লাগতো। তখন থেকে আমরা পরোটা খাওয়াও শুরু করলাম। তখন প্রায় সকালবেলায় রুটির পরিবর্তে পরোটা তৈরি করা হতো। খেতেও যে কি ভালো লাগতো তখন। এদিকে মাছ, মাংস, সবজি যাই রান্না করি অনেক চমৎকার হতো। এভাবে খেয়ে খেয়ে একসময় দেখলাম যে পরিবারের সবার শরীর স্বাস্থ্য অনেক ভালো হয়ে গেছে, অনেক মোটা হয়ে গেছে, দেখতেও ভালো লাগতো। এদিকে আবার সকাল বিকাল ২ বেলা দুধ চা খেতাম। ডানো মিল্ক পাউডার অথবা ডিপ্লোমা মিল্ক পাউডার এসব দিয়ে ঘন করে বেশি করে চিনি, চা পাতা দিয়ে দুধ চা তৈরি করতাম। এভাবে সকাল বিকাল ১ কাপ করে দুধ চা না খেলে ভালোই লাগতো না। কীরকম যেন নেশাগ্রস্ত হয়ে যেতাম। সকাল বিকাল দুধ চা খেতেই হবে। আর ঘরে যদি কোনো অতিথি আসে ওনাদেরকেও দুধ চা তৈরি করে দিতাম। সবাই খেয়ে কত প্রশংসা করত। শুধু আমরা যে এভাবে খেতাম তা কিন্তু নয়, অনেকেই এরকম খেয়েছে এবং সবাই অনেক মোটা তাজা হয়ে গেছে। তখন মনে মনে ভাবতাম, বাহ, আমরা কত সুখে আছি, কত ভালো ভালো খাবার খাচ্ছি, কি ভালোভাবে জীবনযাপন করছি। প্রতিদিনের মতো এরকম একদিন দুধ চা বানিয়েছিলাম খুব সুন্দর করে। সকালবেলায় নাস্তা খাওয়ার পরে সবাই বসে চা খাচ্ছি। এমন সময় আমার চা অর্ধেক খাওয়া হয়ে গেলে হঠাৎ আমার কাশি শুরু হলো। কি কাশি! কাশতে 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 আমি মোট কথা নিঃশ্বাসটা টেনে উঠাতে পারছি না, এরকম কাশি। তখন ভাবলাম হয়তোবা শ্বাসনালীতে চা ঢুকে গেছে, তাই এমন হচ্ছে। অনেকক্ষণ পরে কাশি বন্ধ হলে নিঃশ্বাস নিতে পারছি না স্বাভাবিকভাবে, মনে হচ্ছে যেন শ্বাসটান আরম্ভ হয়ে গেছে। গলার ভিতরে কীরকম একটা গড়গড় শব্দ করছে। অনেক পরে সব কিছু শান্ত হলো। বিকালে আবার প্রতিদিনের মতো চা বানালাম এবং চায়ে চুমুক দেওয়ার সাথে সাথে আবারও সেই অবস্থা। এরপর থেকে আমি আর দুধ চা খেতাম না, কোনো চাই খেতাম না ভয়ে, রং চাও খেতাম না। কোনো বাড়িতে গেলে বা কোনো জায়গায় গেলে যদি কেউ দুধ চা বানাতো, সামান্য একটু খেলে ওই কাশি আরম্ভ হয়ে যেত। এরপরে ভয়ে ভয়ে একেবারে বাদ দিয়েছি। পরে আস্তে আস্তে দেখলাম কচু জাতীয় কোনো খাবার খেতে পারছি না, দুধের কোনো খাবার খেতে পারছি না। এদিকে পুঁই শাক, চিংড়ি মাছ, ইলিশ মাছ, কাঁকড়া এসব খেতে পারছি না, এসব খেলে চোখে চুলকায়। তখন ভাবলাম যে হয়তোবা অ্যালার্জির সমস্যা হচ্ছে। অ্যালার্জিটা কি তখন কিন্তু বুঝতাম না। এখন যেভাবে বুঝি অ্যালার্জিটা কি, কেন হয়েছে, এখন করণীয় কি, এসব এখন বুঝি। তখন কিন্তু অ্যালার্জিটা কি সেটাই বুঝতাম না। খাবার খেলে অ্যালার্জি হয়, ওই খাবারটা বাদ দিয়ে দিতাম। তবে এইসব মুখরোচক খাবার তো আর সব সময় বাদ দিতে পারি না। রান্না করলে একটু খেতে ইচ্ছা করে, যখনই খাই তখনই ওই চোখের চুলকানি আরম্ভ হয়। এভাবে করে ভাবছিলাম হয়তো চোখের কোনো সমস্যা হয়েছে। চোখের ডাক্তার দেখিয়েছি, ডাক্তার চশমা দিয়েছে, কিন্তু আমার চোখের চুলকানি যায় নাই। পরে আস্তে আস্তে পরিবারের সবাইও বুঝতে পারলো এইসব খাবারগুলি খেলে কারো মাথা চুলকায়, কারো শরীর ফুলে যায়,
কারো নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কারো কাশি হয়। আমার কাশি আর চোখে চুলকানি ছিল। ওনার ছিল মাথা চুলকানি। মাথা চুলকাতে চুলকাতে একেবারে ক্ষত সৃষ্টি হয়ে যেত। এই শুরু হলো অসুস্থতা। এবার একজন একজন করে ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে। আজ ওর এই সমস্যা, কাল এই সমস্যা, পরশু আমার এই সমস্যা, এরকম করে করে প্রায় প্রতিদিনই ফেনী যেতে হতো ডাক্তার দেখাতে। একদিন রাতের বেলায় হঠাৎ আমার পেট ব্যথা আরম্ভ হলো। সারা রাত পেটের ব্যথায় অনেক কষ্ট করেছি। পরদিন সকালবেলায় ডাক্তারের কাছে গিয়েছি। ডাক্তার বলেছেন আল্ট্রাসোনোগ্রাফি করাতে পেটের। তো আমি তখন জিজ্ঞাসা করলাম কোনো সমস্যা হয়েছে কিনা। উনি বলছেন আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টটা দেখলে তখন বলতে পারবো কি সমস্যা হয়েছে, এখন কোনো ওষুধ দিতে পারবো না, আগে আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টটা দেখি তারপর কি হয় দেখব। আল্ট্রাসোনোগ্রাফি করাতে গিয়েছি, তখন যিনি আল্ট্রাসোনোগ্রাফি করছেন তিনি বলছেন আপনার ফিতে বড় সাইজের একটা পাথর হয়েছে। তখন উনি আমাকে অভয় দিয়ে বললেন ভয় পাবেন না, পিত্তের পাথর অপসারণ করা এখন কোনো ব্যাপারই না, ভয়ের কোনো কারণ নাই। এরপর ঢাকায় এসে আবার ডাক্তার দেখিয়ে আবার আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে সব কিছু করে বুঝতে পারলাম যে অপারেশন করতেই হবে। তারপরেই অপারেশন হলো। এরপরেও আমরা বুঝতে পারলাম না যে এই সয়াবিন তেল, সাদা চিনি, সাদা আটা, সাদা চাল এইসবের কারণে বা কেমিক্যালযুক্ত খাবারের কারণে আমাদের শরীরের এত রোগ ব্যাধি আরম্ভ হচ্ছে। এরই মধ্যে ওনারও শরীর অনেক মোটা হয়ে গিয়েছে। এদিকে ডাক্তার দেখাতে গিয়ে ধরা পড়েছে ডায়াবেটিস এবং হাই প্রেশার। প্রথম প্রথম শুধু প্রেশারের ওষুধটা খাওয়া হতো, পরে ডায়াবেটিসের ওষুধ। এরপরে ডায়াবেটিস কোনো প্রকারেই কন্ট্রোলে আসছে না, পরে ইনসুলিন দেওয়া শুরু হলো 2 বেলা। আগে আমরা ঢাকায় ছিলাম, কয়েক বছর বাড়িতে থেকেছি। পরে 2013 সালে আবার একেবারে পাকাপাকিভাবে ঘরের মালপত্র সব নিয়ে ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসেও বুঝতে পারলাম না কোন খাবারে আমাদের ক্ষতি হচ্ছে। আগের মতো সেই সয়াবিন তেল, সাদা আটা, সাদা চাল, সাদা চিনি এইসব ইচ্ছামতো খাচ্ছি। এক সময় এমন মোটা হয়েছি, এদিকে ওনারও শরীরের অবস্থা এত খারাপ হয়েছে। সেসব কাহিনী তো আপনাদের কাছে অনেকবার বলেছি, আপনারা সবাই জানেন। দেয়ালে যখন ফিট ঠেকে গেল, ইনসুলিন দিয়ে ওষুধ খেয়েও কোনো প্রকারে ডায়াবেটিস কন্ট্রোলে থাকছে না। এরই মধ্যে কয়েকবার উনি অসুস্থ হয়ে গেলেন। তখন আমি ভাবতে শুরু করলাম এভাবে চলতে থাকলে হঠাৎ কোন দিন কোন বিপদ ঘটে কেউই আমরা জানতে এবং বুঝতেও পারবো না, কি করা যায়। তখন ইউটিউবে বিভিন্ন ডাক্তারগণ ডায়াবেটিস নিয়ে কে কি বলছেন সব শুনছি। 2019 সালের নভেম্বরের শেষের দিকে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের একটা ভিডিও দেখেছিলাম। ওই ভিডিওতে তিনি বলছেন কিভাবে ঔষধ ইনসুলিন ছাড়া ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবেন। ভিডিওটা আমি কয়েকবার দেখেছি। এর পর ওনার যতগুলি ভিডিও আছে সবগুলি ভিডিও মোটামুটি কয়েকদিনের মধ্যে দেখে নিয়েছি। তিনি একটা ভিডিওতে বলছেন কি কারণে আমাদের ঘর ঘর সবার প্রায় অ্যালার্জি, এটার কারণটা কি এবং কিভাবে খেয়েছি বলে আমাদের ডায়াবেটিস হলো, কি কি খাবার খেয়েছি বলে অ্যালার্জি হলো, অ্যালার্জিটা আসলে কি রোগ নাকি শরীরের কোনো প্রদাহ, এইসব বিষয়ে তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। তারপর থেকে সব কিছু বুঝে শুনে ওই সব কেমিক্যালযুক্ত খাবারগুলো বর্জন করার চেষ্টা করি। কিন্তু এত বছর ওই সব খাবারগুলি খেয়ে শরীরের যা ক্ষতি হয়েছে, ওই ক্ষতিটা পূরণ করতে মনে হয় সারা জীবন লেগে যাবে। তবে যখনই আমরা সুস্থ সুন্দর জেকে লাইফস্টাইল শুরু করেছিলাম, তার 3-4 দিনের মাথায় ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসছে, কোনো ঔষধ ইনসুলিন ছাড়া। প্রথম দিন থেকেই ঔষধ ইনসুলিন বাদ দিয়ে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের জেকে লাইফস্টাইল শুরু করেছিলাম। তার 2-3 দিন পরেই ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণে। তারপর থেকে এখনও সেরকমই নিয়ন্ত্রণে। প্রথম 3 মাস আমরা দুজন ভাত, রুটি, আলু, ডাল এইসব খাই নাই।
এরপর থেকে একবেলা ভাত খেয়ে সৃষ্টিকর্তার আশীর্বাদে এবং ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের দয়ায় অনেক ভালো আছি। আমি অনেক মোটা ছিলাম। ৩ মাসে ১৮ কেজি ওজন কমিয়ে সেই ওজনটা এখনো ধরে রেখেছি। কমেও নাই, বাড়েও নাই। এই সুস্থ থাকার মূল মন্ত্রটা যদি আরও আগে পেতাম তাহলে জীবনটাকে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারতাম।